স্বাগত সবাইকে। শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মিনিস্টার গুগল টিভির সৌজন্যে মানচিত্র। সাথে আছে আমি হিমাদ্রি রাহা। প্রতিদিন বিকেল 4:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার। কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে, তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা, আশা নিরাশার কথা। তিস্তা নদীর পানির ন্যায্য হিস্সা আদায় এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে 5 জেলার এমন মানুষের ঢল নেমেছে তিস্তা পাড়ে। জাগো বাহে তিস্তা বাঁচায় স্লোগানে তিস্তা রক্ষা আন্দোলনের আওতায় রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম ও গাইবান্ধার বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল এসে জড়ো হয়েছে তিস্তা ব্রিজ সংলগ্ন এলাকায়। এছাড়া 11টি স্থানে 48 ঘন্টার লাগাতার কর্মসূচিতে যোগ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মিত্র দলের কেন্দ্রীয় নেতারা। তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায় ও মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে এই কর্মসূচিতে প্রায় 3 লাখ মানুষ জড়ো হয়েছেন। এবার মিলবে কি তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায় ও মেগা প্রকল্প বাস্তবায়নের দাবি? দর্শক, এ নিয়ে আজকে আমাদের মানচিত্র এবং আলোচনার বিষয় জাগো বাহে তিস্তা বাঁচাই। এ নিয়ে আলোচনায় আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মীরা। রংপুর থেকে আছেন মাজেদ মাসুদ, কুড়িগ্রাম থেকে আছেন ওয়াহিদুজ্জামান তুহিন এবং তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানি। আমরা আলোচনায় যাচ্ছি। শুরুতে আমরা আগে আমাদের প্রতিবেদক যারা আছে তাদের কাছ থেকে, সাধারণ মানুষ যারা আছে, আন্দোলনে যারা যুক্ত আছেন তাদের একটু কথা শুনতে চাই, সেখানকার সার্বিক অবস্থা জানতে চাই। মাজেদ মাসুদ, আপনি আজকে সকাল থেকে বিভিন্ন বুলেটিনে যুক্ত হয়েছেন, এখন মানচিত্রও যুক্ত আছেন আমাদের সাথে। জানাবেন সেখানে যারা এই কর্মসূচি যোগ দিয়েছে তাদের অংশগ্রহণ কেমন দেখছেন, তাদের কথা, তাদের ভাবনা একটু তুলে ধরবেন আমাদের মাধ্যমে দর্শকদের কাছে। হিমাদ্রি, আসলে শব্দ দূষণ এতটাই বেশি যে আমি আপনার প্রশ্নটা ঠিকভাবে শুনতে পারিনি, তবে যতটুকু বুঝতে পেরেছি আপনি জানতে চেয়েছেন যে এখান থেকে আসলে কি ঘোষণা আসলো এবং নেতাকর্মীরা আসলে কি বলছেন। আপনি শেষ যে প্রশ্ন করেছেন যে এবার কি আসলে তিস্তার যে পানি এবং তিস্তার যে সংকট সেটিকে আসলে পরিত্রাণ মিলবে, ঠিক একই প্রশ্ন এই সমাবেশে যারা এসেছেন 2 থেকে 3 লক্ষ মানুষ, তাদের সবার প্রশ্ন একটাই যে এত বছর ধরে তিস্তার যে দুঃখ, যন্ত্রণা, বেদনা না পাওয়ার যে কষ্ট তাদের, এবং তারা যে তিস্তা নদীতে নিঃস্ব হয়েছেন, সেই জায়গা থেকে এবার আসলে তাদের এই পরিত্রাণ মিলবে কিনা একই প্রশ্ন নিয়ে কিন্তু তারাও এসেছেন। তবে কিছুক্ষণ আগে কথা বলেছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এই সমাবেশে যোগ দিয়ে তিনি যে বিষয়টি বলেছেন, অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন যে অবিলম্বেই একটি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের আয়োজন করার কথা বলেছেন এবং নির্বাচনের আয়োজনের মধ্য দিয়ে দেশের এই সংকটগুলো নির্বাচিত সরকারই সমাধান করতে পারবেন বলে তিনি জানিয়েছেন। এবং ভারতের কড়া সমালোচনা করে মির্জা ফখরুল বলেছেন যে গেল হাসিনা সরকার ভারতের নতজানু পররাষ্ট্রনীতির কারণে তিস্তা চুক্তি এতদিন তারা বাস্তবায়ন করতে পারেনি এবং সীমান্ত উত্তেজনা দেখা দিয়েছে। অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে ভারতের সাথে কূটনৈতিক চাপ বৃদ্ধি করে সেখানকার তিস্তার পানি বন্টন চুক্তি এবং সীমান্ত উত্তেজনা কমানোর ব্যাপারে কিন্তু তিনি তাগিদ দিয়েছেন। এর আগে কথা বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি যে বিষয়টি বলেছেন যে আসলে উজানের দেশ ভারত, তার উজানে কিন্তু 38টি বাঁধ দিয়ে তিস্তার পানি একতরফা প্রত্যাহার করার মাধ্যমে জলবিদ্যুৎ প্রকল্প করেছে, কৃষিকাজ করছে এবং এই তিস্তার পানিকে বাণিজ্যিকভাবে তারা ব্যবহার করছে। অথচ তিস্তা আন্তর্দেশীয় নদী হওয়ায় আন্তর্জাতিক যে পানি চুক্তি আইন আছে সেই আইনের তারা তোয়াক্কা করছে না। তিনি দ্রুত কূটনৈতিক চাপ বৃদ্ধির মধ্য দিয়ে ভারতের এই পানি চুক্তির ন্যায্য হিস্সা সেটি আসলে আদায়ের কথা জানিয়েছেন। এবং আজকের এই কর্মসূচি শুরু হওয়ার আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এবং তিনি সমাজ ও রাজনীতি বিশ্লেষক আব্দুল্লাহ আল মামুন, তিনি তিস্তা কেন্দ্রিক একটি সেমিনারে বলেছেন যে তিস্তার পানি বন্টন চুক্তি আদায়ের জন্য ভারতের সাথে যেগুলো আমাদের হুমকি স্বরূপ সেই চুক্তিগুলো বাতিল করতে হবে। একইভাবে মাতারবাড়ির সমুদ্র কেন্দ্র যেটি হচ্ছে সেখানে যেন ভারতকে সুযোগ দেওয়া না হয়, তাহলে ভারতের উপর চাপ সৃষ্টি হবে এবং তারা তিস্তার পানি চুক্তি করতে বাধ্য হবে। তবে যারা সাধারণ মানুষ এসেছেন তাদের মধ্যে আমরা যে উচ্ছ্বাস দেখেছি, তারা সকলেই মনে করেন যে দীর্ঘ সময় ধরে, বিশেষ করে 2004 সালের পর থেকে এই তিস্তা নদী সম্মত উপায়ে শাসন অথবা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য এ পর্যন্ত 7টি সংগঠন গড়ে উঠেছে। তিস্তা বাঁচাও নদী বাঁচাও আন্দোলন এবং পাশাপাশি যদি মাজেদ, আপনাকে ধন্যবাদ। নিশ্চয় আমরা পরবর্তীতে আপনার মাধ্যমে আবার মানচিত্র আসার চেষ্টা করবে। মিনিস্টার গুগল টিভির সৌজন্যে মানচিত্র নিচ্ছে একটি বিরতির সঙ্গে থাকুন। স্বাগত আরেকবার মিনিস্টার গুগল টিভির সৌজন্যে মানচিত্রে। আজকে আলোচনা করছি জাগো বাহে তিস্তা বাঁচাও বিষয়ে। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানি। নজরুল ইসলাম হক্কানি, আপনাকে স্বাগত। যে কথা বলছিলাম, আসলে চীনের দুঃখ যদি হুয়াংহো হয়, উত্তরের দুঃখ বলা হয় তিস্তা নদীকে। এত বছরও মহাপরিকল্পনা কিংবা পানির যে ন্যায্য হিসেবে সেটি বাস্তবায়ন করা গেল, এটা কি কূটনৈতিক সদিচ্ছার অভাব নাকি কূটনৈতিক সঠিক তৎপরতা বা পরিকল্পনার অভাব?
দেশ তো দীর্ঘদিন ধরে তিস্তার পানি চুক্তি নিয়ে কথা বলছে, আলোচনা করছে, বারবার কথা দিচ্ছে। বাংলাদেশ তো একটা রূপরেখা করেছিল 11 সালে, অববাহিকা ভিত্তিক নদী ব্যবস্থাপনা। উজান ভাটিতে আমরা সব একসঙ্গে করব, বিদ্যুৎ যদি হয় আমরাও পাবো, তোমরাও পাবে। তারপরে খরাকালে পানি চুক্তির ব্যাপারটা ছিল, রেডি হয়ে গেছে। 11 সালে তো হলো না। উজান ভাটির দেশের ভাটির দেশ কে না জানিয়ে কিন্তু উজান কোনো বিদ্যুৎ কেন্দ্র করতে পারে না, কোনো জলাধার করতে পারে না। ইতিমধ্যে কিন্তু তারা 31টি সিকিম সহ বিদ্যুৎ কেন্দ্র করেছে, ফলে খরাকালে পানি থাকে না। তিস্তা মরে গেছে, মৌসুমী নদী এখন। তিস্তার 12 মাসি নদী না। তিস্তার বুক উঁচু হয়ে গেছে, পেট উঁচু হয়ে গেছে। বর্ষাকালে যখন পানির ঢল নামে তখন কিন্তু পানি বুক দিয়ে যায় না, ভাঙন তৈরি হয়, তীব্র ভাঙন। প্রতি বছর ভাঙনে 1 লক্ষ কোটি টাকা সম্পদ বিনষ্ট হয়। এই জায়গা থেকে আমরা দাবি তুলেছিলাম আগে থেকেই যে পানি চুক্তির আন্দোলন আমরা চাই, কিন্তু দেশীয় ব্যবস্থাপনায় 240 বছর বয়সী যে তিস্তার ব্যবস্থাপনা হচ্ছে না, এইটা এলাকার মানুষ বলে যে নদীটা খনন করো, এখানে নদী তো নানা চ্যানেলে বিভক্ত হয়ে গেছে, একটা চ্যানেল করো। এটি একটি পরিকল্পনা 16 সাল থেকে একটা হয় পাওয়ার চায়না এবং বাংলাদেশ। 3 বছর ব্যাপী সমীক্ষা শেষও হয় এবং এটা চূড়ান্ত পর্যায়ে গেছিল, কিন্তু ভূ রাজনীতির দৌড়ের কারণে সেটা তিস্তা চুক্তির মতো আটকে যায়। তাহলে এখন এইটা যদি ভূমিটা উদ্ধার করা হয় তিস্তা খননের মাধ্যমে, তাহলে 174 বর্গ কিলোমিটার জমি উদ্ধার হবে, যার মূল্য, আর্থিক মূল্য, সম্ভাব্য মূল্য কিন্তু 14,000 কোটি টাকা, এবং ফসল যে রক্ষা হবে। অর্থাৎ কূটনৈতিক তৎপরতার মধ্যে ভূ রাজনৈতিক যে ইস্যুটা আছে সেই জায়গাটা আসলে সমাধানের কোনো বিকল্প নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের মানচিত্রে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকে মিনিস্টার গুগল টিভির সৌজন্যে মানচিত্রে। ফিরবো আগামীকাল একই সময়ে। ডিবিসির সঙ্গে থাকুন।